আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি শিখা আজিজ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে কারা শ্রদ্ধা জানাচ্ছেন? ইশিকা, এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমরা আছি এবং আপনারাই জানেন যে সকালেই রাষ্ট্রপতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা সাহেব উনি পুষ্পস্তবক এখানে অর্পণ করে গেছেন শহীদ বুদ্ধিজীবীদের সম্মাননায়। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে বেদি আছে সেই বেদির কাছে যাচ্ছে এবং সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন শহীদদের প্রতি সম্মাননা জানাতে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে লাখো মানুষ, হাজারো মানুষ এখানে এসেছেন এবং তারা শহীদদেরকে স্মরণ করতে এবং সম্মান জানাতে তারা উপস্থিত হয়েছেন। সেই সাথে আপনি জানেন যে আজকের দিনটা কতটুকু তাৎপর্যপূর্ণ। 1971 সালের 14ই আগস্ট মূলত 14ই ডিসেম্বর মূলত 10ই ডিসেম্বর থেকে শহীদ যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে হত্যা করার পরিকল্পনা করা হয় এবং 10ই ডিসেম্বর থেকে সেই পরিকল্পনা করেন পাকিস্তানি হানাদার বাহিনী, যা 14ই ডিসেম্বর তারা সেই পরিকল্পনা অনুযায়ী হত্যা করেন 1000-এর বেশি বুদ্ধিজীবীদের। মূলত এই জাতিকে মেধাশূন্য করতেই তাদের এই প্রয়াস এবং অপচেষ্টা তারা চালিয়েছেন এবং নৃশংসভাবে হত্যা করেছেন। যেন বাংলাদেশ যখন স্বাধীনতার ঠিক সেই দ্বার প্রান্তে এই জাতিকে যেন উঠে দাঁড়াতে না পারে, 100 বছরের চেয়ে বেশি বছর পিছিয়ে পড়ে, সেই জন্যই কিন্তু তারা যারা মেধাবীরা রয়েছেন, যারা সূর্য সন্তানেরা রয়েছেন তাদেরকে হত্যার পরিকল্পনা করেন এবং তারা এই ষড়যন্ত্র করে আমাদের যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করে মিরপুর রায়ের বাজার বধ্যভূমিতে ফেলে রাখেন। আমরা আজ দেখেছি যে বাবার হাত ধরে সন্তান, মায়ের হাত ধরে ছেলে সহ পাশাপাশি বিভিন্ন পেশাজীবী দল, রাজনৈতিক দল এসেছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের এখানে এসেছেন শহীদদের প্রতি সম্মাননা জানাতে এবং যাদের ঋণ আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, যাদের ঋণ হয়তো আমরা কখনোই পূরণ করতে পারবো না, তাদেরকে একটুখানি সম্মাননা আজকের দিনে তাদেরকে স্মরণ করতে। এবং অনেকেই এসেছেন তার সন্তানকে নিয়ে, তারা যারা আছেন তাদের সন্তানদের সঠিক ইতিহাস জানতে পারে এবং শহীদদের চেতনা ধারণ করে নিজের জীবনকে গড়ে তুলতে পারে, সেই জন্যই তারা এসেছেন। আমরা এরকম অনেক বাবাকেই দেখেছি যে তার সন্তানকে নিয়ে এসেছে ফুল দিতে। তো আমরা তাদের মতো একজন বাবার সাথে কথা বলতে চাই যে তার দুটো ছোট ছোট সন্তানকে নিয়ে এসেছে। আপনার কাছে জানতে চাই যে কেন এসেছেন আপনার সন্তানদেরকে নিয়ে? শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আনা হয়েছে। বাচ্চাদেরকে শিখাতে হবে যে পূর্বে জমানায় কি আমাদের যোদ্ধারা কিভাবে দেশ স্বাধীন করছে, এদেরকে বাচ্চাদের বোঝানোর জন্য তাদেরকে নিয়ে আসছে। তারা বারবার জিজ্ঞেস করে কিসে বুদ্ধিজীবী দিবস, কিসে শহীদ দিবস, এই জন্য তাদেরকে বাস্তবে দেখানোর জন্য আসছে যে তারা কত শ্রদ্ধা জানায় এখানে। ধন্যবাদ। শুনছিলেন যে শহীদদের স্মরণ করতে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। এখন আমরা দেখাতে চাই বেদির কি অবস্থা। বেদিতে আপনি দেখছেন বেদির সামনে অনেকেই জড়ো হয়েছে ফুল নিয়ে এবং আমরা সকাল থেকে আমরা দেখছিলাম যে আরও অনেকেই এসেছেন এবং বিভিন্ন পেশাজীবী দল, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও এসেছেন এবং ফুল জানিয়েছেন। এবং এই সামনে আপনারা দেখছেন বেদির সামনে কত মানুষ জড়ো হয়েছে। এই সংখ্যা কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই বাড়ছে। আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টাখানেক আগে যেরকম পরিস্থিতি দেখছিলাম এখনও তেমনই দেখছি যে এখনও সেই লম্বা লাইন, ব্যানারের লাইন কিন্তু শেষ হচ্ছে না। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে বেদি থেকে সামনের গেট পর্যন্ত যে ব্যানার আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গণ অধিকার পরিষদে নেতাকর্মীবৃন্দ এসেছেন। এই মুহূর্তে আমরা জুনায়েদ সাকিকেও দেখতে পাচ্ছি যে তিনি এসেছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি স্কুল থেকে শিক্ষার্থীরাও এসেছেন, তারা তাদের টিচারদের হাত ধরে এসেছেন। তো এইখানে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি কিন্তু সকলেই মিলে আসছে বিভিন্ন পরিবারে। এবং আমরা যদি একটু জুনায়েদ সাকিব
কথা বলতে চাই এবং আমরা দেখতে চাই যে আমরা যে শুনি আজ আমরা এখন এখন যেহেতু এখানে পুষ্পস্তবক এখনো অর্পণ করেনি, কিছুক্ষণ পরে হয়তো তিনি কথা বলবেন। তো আমরা এই ছিল বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমার কাছে সংবাদ। আর রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী শাহাদাত নিশাদ। তো আমরা এখন চলে যাচ্ছি নিশাদের কাছে, যে নিশাদ কি অবস্থা ওখানকার? ধন্যবাদ মোহনা। আমরা এতক্ষণ ধরে বীরপুর বধ্যভূমির সেখানকার অবস্থান সম্পর্কে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। আমরা এই মুহূর্তে আছি রায়ের বাজার বধ্যভূমি। আপনারা জানেন যে এখানে 14 ডিসেম্বর 1971 সালে যখন শহীদ বুদ্ধিজীবী আছেন তাদেরকে মূলত দুটি স্থানে তাদেরকে গণহত্যা করা হয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা এই রায়ের বাজার বধ্যভূমিটি সবচেয়ে বেশি পরিচিত, কারণ এখানে বেশিরভাগ যে শহীদ বুদ্ধিজীবী আছে তাদেরকে এখানে মূলত হত্যা করা হয়। তো তার প্রেক্ষিতে আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তারা এখানে এসেছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখছি যে আমার বাংলা পার্টি এবি পার্টি থেকেও এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা যদি একটু সরাসরি ওনাদের কাছে জানতে চাই যে আসলে আজকের এই দিনটাতে এসে আপনাদের যে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে এসেছেন, তো সেক্ষেত্রে আপনাদের আসলে কোনো দাবি আছে কিনা? আমরা আসলে দাবি একটাই, আজকে থেকে স্বাধীনতার পূর্বে যে 14 ডিসেম্বরে যে সকল শহীদেরা আসলে দেশের জন্য বা যারা দেশের জন্য যেই রকম একটি দেশের জন্য তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল, জীবনকে উৎসর্গ করেছিল, যেই রকম একটি দেশের জন্য আমরা এই জাতি প্রত্যাশা করে আসলে আজকে এই দিনে আমরা মনে করি আমরা তেমন একটি বাংলাদেশ পাই নাই। আমাদের সর্বস্তরে এখনো দুর্নীতি বিরত হয় নাই, স্বাধীনতা বিরোধী চক্ররা এখনো বিদরিত হয় নাই। আমরা চাই একটি স্বাধীন সার্বভৌম মেরুদণ্ড রূপে ধারা করে দাঁড়াতে পারে এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, এমনই একটি বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। একই সাথে আমরা এখানে আরো বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে কথা বলেছি, বিভিন্ন শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে এবং তাদের থেকে যে দাবিটি উঠেছে মূলত যে স্বাধীনতার প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসগুলো যেন এখন যেহেতু নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন সরকার রয়েছে তারা যেন সেই বিষয়গুলো লক্ষ্য রাখে, সেই বিষয়টির দাবিটি উঠেছে। একই সাথে শহীদ পরিবারের যে সকল সদস্যরা আছেন তারাও জানিয়েছেন যেন স্বাধীনতার 53 বছরে এসেও তাদের পরিবারের সদস্যদের হত্যার বিচারের দাবি জানাতে হচ্ছে, সেই জায়গা থেকেও যেন সরকার সুদৃষ্টি রাখে সেটিও আহ্বান জানানো হয়েছে। এবং একই সাথে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও কিন্তু এখানকার যে রাজনৈতিক সাধারণ মানুষ, শ্রেণী পেশার মানুষ তারা দাবি জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা দেখছি বেলা প্রায় 12টা, ঠিক সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষকরা এসেছেন শ্রদ্ধা জানাতে শহীদদের প্রতি। তো শহীদ বুদ্ধিজীবী যে দিবসের আজকের এই বধ্যভূমি থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি থেকে জানাচ্ছিলেন জান্নাতুল মোহনা ও শাহাদাত নিশাদ শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর। ফেনী ও কুমিল্লায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন সহ আয়োজিত হচ্ছে নানাবিধ কর্মসূচি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিলয় আহমেদ, সুমন কবির। প্রথমেই যাচ্ছি ফেনীতে। নিলয়, কে কে থাকছেন আয়োজনে? ধন্যবাদ। আসলে ইশিকা, আপনি জানান যে আজ 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। এই দিবস উপলক্ষে আমরা দেখেছি ফেনী সকালে ফেনী সরকারি কলেজের যে বধ্যভূমি রয়েছে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ সুপারের পক্ষ থেকে সেখানেও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানে এবং কি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যে সকল সংগঠনগুলো রয়েছে এসব সংগঠনগুলোর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই বধ্যভূমিতে তারা পুষ্পমাল্য অর্পণ করেছে এবং মুক্তিযুদ্ধে যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদেরকে আসলে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে তারা আসলে স্মরণ করেছে। আপনাকে একটি বিষয় বলে রাখি, আমরা এখানকার যে বধ্যভূমিগুলো রয়েছে আমরা আসলে জেলা পর্যায়ে জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্য পেয়েছি পুরো জেলায় প্রায় 13টি বধ্যভূমি রয়েছে। সেগুলো আসলে কিছুটা সংস্কার করেছে, সংস্কার করার পরবর্তীতে সেগুলো
অযত্ন অবহেলায় কিন্তু পড়ে আছে, কিন্তু পড়ে থাকার পরবর্তীতে আসলে সেই জায়গাগুলোতে নানান ধরনের বাজে আড্ডা হচ্ছে, মাদক শিবিরে আড্ডা দিচ্ছে এবং কি সেগুলো ঝোপঝাপে বিভিন্নভাবে কিন্তু যে স্মৃতিগুলো সংরক্ষণ করার কথা সেগুলো কিন্তু ঝোপঝাপে একেবারেই চিহ্ন হারিয়ে যাচ্ছে। এভাবে কিন্তু জেলা যতগুলো বধ্যভূমি রয়েছে সবগুলো বধ্যভূমি কিন্তু অরক্ষিত অবস্থায় পড়ে আছে বলে আমরা দেখেছি। তবে ফেনী কলেজেরও একটি বধ্যভূমি নতুন করে সংস্কার করা হয়েছে, সেটি প্রায় 3 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছিল, সেটি কিন্তু এখনো উদ্বোধন করা হয়নি। তবে আমরা এখানকার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যেটি শুনেছি তারা বলছে যে আসলে 71 সালে এই দিনে আসলে যে সকল মুক্তিযোদ্ধাদেরকে আসলে 71-এর হানাদার বাহিনী যেভাবে নির্মমভাবে নির্যাতন করে আসলে সারা দেশে মতো ফেনীতেও আসলে বেশ কিছু জায়গায় তারা হত্যা করেছিল, নির্যাতন করে, সেই সব জায়গাগুলোকে আসলে সংরক্ষণ করার জন্য জেলা প্রশাসনের প্রতি আসলে মুক্তিযোদ্ধারা আসলে জোর দাবি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত আসলে আমরা যেটি দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সকল জায়গাগুলোতে আসলে সংরক্ষণের যে অভাবের কারণে সেগুলো কিন্তু এখনো অবহেলায় পড়ে আছে। তো এই ছিল আমার কাছে বুদ্ধিজীবী দিবস। ধন্যবাদ নিলয় আপনাকে। এই মুহূর্তে আমরা একই বিষয়ে যাচ্ছি কুমিল্লাতে সহকর্মীর কাছে। সহকর্মী রয়েছেন সুমন কবির। সুমন, কেমন দেখছেন আজকের এই বুদ্ধিজীবী দিবসের আয়োজনে? জানা যায় কি কুমিল্লা আসলে 14 ডিসেম্বর যেভাবে পালন করার কথা ছিল আমরা আসলে সেভাবে দেখতে পাইনি। কারণ হচ্ছে আজকে সকাল থেকে আসলে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আসলে হওয়ার কথা ছিল, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসলে অনুষ্ঠিত হচ্ছে, যদিও গণমাধ্যম কমিটিটা অবহিত করা হয়নি। আমি একটু জানা রাখি কুমিল্লা যথাযথভাবে 14 ডিসেম্বর যে বুদ্ধি দিবস পালন করা হচ্ছে, এবং একটু জানিয়ে রাখি এখানে যারা শিশু সমাজ থেকে যারা স্থানীয় স্কুল প্রতিনিধি রয়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে, এবং সেদিক থেকে বলি 14 ডিসেম্বরে যেভাবে আলোচনা শহীদ বুদ্ধিজীবী দিবস বলে যে আলোচনা জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে, এবং একটা জায়গায় এখানে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান রয়েছে এবং যার সূর্য সন্তানদের আসলে 14 ডিসেম্বরে জাতিকে অনেক পিছিয়ে যাওয়ার জন্য আসলে সবচেয়ে বড় দায়ী হিসেবে আসলে বিবেচনা করছেন সকলেই। এবং আজ দেশ পিছিয়ে গেছে 14 ডিসেম্বরে সেই জাতি কাছে সূর্য সন্তান যারা ছিলেন তারা আসলে এখান থেকে আমরা দেখেছি তাদের কাছে 14 ডিসেম্বর আসলে ঘর থেকে ডেকে নিয়ে আসা সূর্য সন্তান ফিরে আসেনি। সেই দিক থেকে যদি বলি কুমিল্লা জেলা সম্মেলন কক্ষে আসলে আমি যদি একজন জাতির শ্রেষ্ঠ সন্তানের সাথে কথা বলতে চাই, আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানের সাথে কথা বলতে চাই, আপনারা যে 14 ডিসেম্বর যে বুদ্ধি দিবস, সেই বুদ্ধি দিবসে আমরা দেখেছি আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে আপনারা মর্যাদা দিয়ে থাকেন, আসলে পরিবার পাশে আপনারা এবং যে অরক্ষিত রয়েছে তারা বিশেষ কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? প্রশ্নটা বুঝছি না। 14 ডিসেম্বর যে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা হারিয়েছি, তাদের পরিবার পাশে এবং যারা অরক্ষিত রয়েছে এই বিষয়ে আপনারা আসলে কুমিল্লা যারা দায়িত্বে আছেন আপনারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন? সরকার দেখবে, বর্তমান সরকার দেখবে। আসলে বর্তমান সরকার দেখবে উনি বলছেন। আশা করি কুমিল্লা আমরা দেখেছি সকল শ্রেণী পেশা মানুষ এখানে সম্মেলন কক্ষে রয়েছেন এবং তারা আসলে এই দিন থেকে যথাযথভাবে আসলে মর্যাদা পালন করছেন। সেদিক থেকে যদি বলি কুমিল্লাতে বৈষম্য ছাত্র আন্দোলনের যে দায়িত্বে আছে আহ্বায়ক সাকিব হোসেন, আসলে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে কিভাবে দেখছেন? আসলে হচ্ছে মানে তারা যে আমাদের যে আত্মত্যাগ করে যে আমাদেরকে সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে সেটি কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে। 53 বছরে যারা বা 53 বছর যারা হচ্ছে যে দেশ পরিচালনা করছে তারা কিন্তু তাদের নিজস্ব স্বার্থে কিন্তু দেশটাকে পরিচালনা। সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা এবং ফেনীতে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে। কবি হেলাল হাফিজের জানাজা হবে বাংলা একাডেমিতে, প্রথম জানাজা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলা একাডেমি প্রাঙ্গণে, এবং এই বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আমরা এখানে এসে দেখেছি যে হেলাল হাফিজ, কবি হেলাল হাফিজ যিনি গতকালকে মারা গিয়েছেন, তার মরদেহ বাংলা একাডেমিতে নিয়ে আসা হয়েছে। এবং এইমাত্র আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে পৌঁছেছেন আমাদের যিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি এসেছেন এবং আসার পরে তিনি হয়তো এখানে কিছুক্ষণ কথা বলবেন। আমরা সেই দিকে যাব এবং শুনবো তার কথাগুলো। এর মাঝে ইতিমধ্যে মরদেহকে যে ফ্রিজিং ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে নামানো হয়েছে, এবং আমরা যেমনটি জানি যে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল যে এখানে প্রথমে বাংলা একাডেমিতে একটি জানাজা হবে, এবং বাংলা একাডেমিতে জানাজার পর আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে প্রেস ক্লাবে, সেখানে দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর অর্থাৎ জোহরের নামাজের পরে। এবং তারপরে তাদের পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে বা
এর আগেও জানানো হয়েছে যে মরদেহটি শেষ পর্যন্ত দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, সেখানে নিয়ে যাওয়া হবে। তো এই মুহূর্তে তার এখানে রয়েছেন তার শুভানুধ্যায়ী এবং তার যারা পরিবারের ব্যক্তিবর্গ ছিলেন তারা এখানে এসেছেন, এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে যারা এখানে তার শুভানুধ্যায়ী ছিলেন তারা এসেছেন ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তো বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আমরা এই দেখতে পাচ্ছি যে এখনো তার মরদেহটিকে এখানে শ্রদ্ধা নিবেদনের পর হয়তোবা কিছুক্ষণ পরেই এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং জানাজার পরে তার দ্বিতীয় জানাজার জন্য হয়তোবা এখান থেকে যে প্রেস ক্লাবে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাওয়া হবে। তো বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে হেলাল হাফিজের মরদেহ বা মৃত্যু সংবাদ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রাহাত, অনেক ধন্যবাদ আপনাকে। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি, যেমনটি বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। 16 ডিসেম্বর উপলক্ষে এখানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে কিন্তু দীর্ঘ 1 মাস ধরে গণপূর্ত বিভাগের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে ধুয়ে মুছে চকচকে করার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই বেশিরভাগ কাজ সম্পন্ন করেছেন। এছাড়া ফুল দিয়ে সাজানো সহ কিন্তু অন্যান্য যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোও তারা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আমরা দেখছি যে শেষ মুহূর্তে যতটুকু কাজ বাকি আছে সেই কাজগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এছাড়া এখানে নিরাপত্তার বিষয় যেটি বললেন, নিরাপত্তার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে দফায় দফায় আসছেন। তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় তারা দেখছেন। সকাল থেকে আমরা দেখেছি যে র্যাব সদস্যরা এখানে ছিলেন, পুলিশ সদস্যরা এখানে আছেন, এবং নিরাপত্তার জন্য এখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি এখানে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, পুলিশ সদস্যরা আছেন। এখানে তারা দেখছেন যে কোনোভাবেই যেন যারা রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসবেন শ্রদ্ধা নিবেদনের জন্য সেটি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেটি কিন্তু তারা এখানে নিশ্চিত করার চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু এখানে আজকে বেলা 2টা নাগাদ ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি আছেন তিনি এখানে আসবেন, এসে এটা পরিদর্শন করবেন এবং সাংবাদিকদের সাথে কিন্তু তিনি তার ব্রিফিং দিবেন। আপনার যদি একটু দেখাই যে এই যে 16 ডিসেম্বর উপলক্ষে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবেন তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু ইতিমধ্যেই ধুয়ে মুছে চকচকে করা সম্পন্ন হয়ে গেছে। পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যে নানা বাহারি ফুলে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরো স্মৃতিসৌধ চত্বর। এছাড়া গত 10 ডিসেম্বর থেকে কিন্তু জনসাধারণের প্রবেশ এখানে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গণপূর্ত বিভাগের সাথে আমাদের কথা হয়েছে, গণপূর্ত বিভাগের কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে 108 একরের উপর নির্মিত এই স্মৃতিসৌধ শ্রদ্ধা জাতির যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মণ্ডলী এবং বিদেশি যে সমস্ত অতিথি আছেন তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু 10 তারিখ থেকে নিরাপত্তার কথা চিন্তা করে জনসাধারণের কিন্তু প্রবেশ এখানে নিষেধ রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে কুচকাওয়াজের জন্য যে 3 বাহিনীর সেটিও কিন্তু এখানে সেই মহড়াটাও চলছে। তো এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রস্তুতির খবর আমার কাছে। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাভার জাতীয় স্মৃতিসৌধতে বিজয় দিবস উদযাপন নিয়ে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। 14 ডিসেম্বর জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। সেই দিনে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, এই দিবসটি ঘিরে কি কি কর্মসূচির আয়োজন করা হচ্ছে আজকে? হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কোরই কাদিপুর বৌদ্ধভূমিতে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী দিবসের পাশাপাশি কিন্তু জয়পুরহাটে এই দিনে কিন্তু 14 ডিসেম্বর হানাদার মুক্ত দিবস মানে পালিত হয়, এবং আজকের এই দিনে এই জয়পুরহাট তৎকালীন 1971 সালের পাক সেনারা কিন্তু এই জয়পুরহাটের এই এলাকা ছেড়ে কিন্তু এই যে মুক্তিবাহিনীর যুদ্ধের সঙ্গে তারা কিন্তু পালিয়ে গেছে। জয়পুরহাটের আপনার হিলি বর্ডার দিয়ে যারা সহ এইদিকে বগুড়া, সিরাজগঞ্জ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু তারা কিন্তু এই পাক সেনাদের ভয়ে কিন্তু পালিয়ে গেছে।
তো এখানে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং হানাদার মুক্ত দিবস হিসাবে সকালে কিন্তু এখানে পাগলা দেওয়ান বৌদ্ধভূমিতে এই জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এই আজকের এই দিবসটির পালন করা হয়েছে। পাশাপাশি এটা কোরই কাদিপুরেও কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী দিবস এবং হানাদার মুক্ত দিবসের সরকারিভাবে জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে। তো এখানে সর্বোপরি বলা যায় কিছুক্ষণ আগে, এখন থেকে 10 মিনিট আগেই কিন্তু এখানকার সরকারি প্রোগ্রাম শেষ হয়ে গেল। এখনো আপনারা দেখছেন এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ তারা কিন্তু এই প্রোগ্রামে আছেন এবং সারাদিনই কিন্তু এখানে ফুলেল এই শ্রদ্ধাঞ্জলি দিবেন বিভিন্ন প্রতিষ্ঠান এসে। তো আমি এখানকার মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল তার সঙ্গে একটু জানতে চাইবো, কারণ এই শহীদ বুদ্ধিজীবী এবং এই হানাদার মুক্ত দিবস সম্পর্কে আপনি একটু জানাবেন। ধন্যবাদ। মহান মুক্তিযুদ্ধের ঠিক পূর্বক্ষণে 14 ডিসেম্বর তারিখে সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা শুরু হয়েছে ব্যাপকভাবে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সেটা আমরা সবাই জানি। এবং একই সঙ্গে আমাদের জেলায় আরেকটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা আছে, সেটা হচ্ছে 14 ডিসেম্বরে জয়পুরহাট জেলা পাকিস্তানি হানাদার সৈন্যদের কবল মুক্ত হয়, হানাদার মুক্ত দিবস। একই চোখে যেন দুইটি ধারা, একটা বিষাদের একটা আনন্দের, সেই স্মৃতি নিয়েই জয়পুরহাট জেলায় এবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে অন্যান্য বারের মতো জেলা প্রশাসনের উদ্যোগে। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল 9টার প্রথম অনুষ্ঠানটি হয়েছিল জয়পুরহাট শহর থেকে 15 কিলোমিটার দূরে সীমান্ত গ্রাম চকপাহনন্দার, আর প্রকাশ্য হিসেবে পরিচিত পাগলা দেওয়ান বলে সেখানে। এবং এখানে তার পরবর্তীকালে করই কাদিপুর পাশাপাশি লাগোয়া দুটি গ্রাম, এই দুইখানে পাগলা দেওয়ানে পাকিস্তানি সৈন্যরা শুক্রবার জুম্মার নামাজরত মুসল্লিদের ধরে এনে তাদের উপর অত্যাচার চালিয়ে তাদের দ্বারাই গর্ত খুঁড়িয়ে সেইখানে হত্যা করেছিল প্রথম দিনে 28 জন। এবং সেই তারিখটা ছিল 4 আষাঢ় 1378 এবং 1971-এর 18 জুন তারিখে। তো ওইখানে প্রথম দিনে 28 জনের পর সমস্ত গ্রামবাসীরা চলে যায় 1-1.5 মাইল ওপারে ভারত, সেখানে শরণার্থী হয়ে যায়। এরপর 8 থেকে 10,000 লোককে তারা হত্যা করেছিল পাকিস্তানি সৈন্যরা, যারা সবাই ছিলেন দূর দূরান্ত, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, বগুড়া, নাটোর, নওগাঁ এইসব গ্রামের শরণার্থী। তারা জানতেন না পাকিস্তানি সৈন্যরা সেখানে ঘাঁটি করে আছে, খোলা জায়গা ছিল, ওখান থেকে পালাবার পথ ছিল না। কারণ যেসব শরণার্থীরা সেই সময় আসতেন তাদের পা 50, 60 বা 100 মাইল হেঁটে আসায় এবং কোথায় কাতর থাকায় পা ফুলে গিয়ে কলা গাছের মতো হবে, সামনে সৈন্য দেখলে আর পালাবার পথ ছিল না। তাদের উপর হত্যা করেছে, মা বোনদের উপর অত্যাচার করেছে। সেই পাগলা দেওয়ান গ্রামে প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস এবং হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে। জেলা প্রশাসক ছিলেন। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে যে হানাদার মুক্ত দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবসে কিন্তু মুক্তিযোদ্ধা, এখানকার স্থানীয় মুক্তিযোদ্ধারা যেটি জানিয়েছেন যে স্বাধীনতার 53 বছর পরও কিন্তু তাদের চাওয়া পাওয়া এখনো কিন্তু শেষ হয়নি। এবং পাশাপাশি এই 2024 সালের রাষ্ট্র গঠনে যে ছাত্র জনতার গণ অভ্যর্থনকে সাধুবাদ জানিয়েছেন। ধন্যবাদ রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। কবি হেলাল হাফিজের প্রথম জানাজা হচ্ছে বাংলা একাডেমিতে, সরাসরি চলে যাচ্ছি সেখানে।
কুষ্টিয়ার বাজারগুলোতে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম, তবে অন্যান্য পণ্যের দাম এখনো ঊর্ধ্বমুখী। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? ইশিকা, আসলে নিত্যপণ্যের বাজারে কুষ্টিয়ার কোনো স্বস্তির খবর নেই, তবে সবজির দাম কিছুটা হলেও কমেছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় পৌর বাজার। এই বাজারে যদি আজকের বাজার দর আমি জানাই, যেমন দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার বাজারের যে সবজির যে অস্থিরতা চলছিল সেটি কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ বিক্রেতারা বলছেন যে বাজারে সরবরাহ বেড়েছে, যার কারণে কিন্তু দাম কিছুটা সহনশীল হয়েছে। তবে একটি কথা বলতে পারি যে গত যে মৌসুমগুলো চলেছে তার মতো কিন্তু সেভাবে দাম কমেনি। আজকে যদি আমি দাম একটু জানাই, যেমন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকা দরে এবং মরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়া শীতকালীন যে সবজি ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, পাতাকপি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, বেগুনের দাম এখনো চড়াই রয়েছে, অর্থাৎ 50 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে, সিমও বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অর্থাৎ আমি বলতে পারি সবজির দামটা কিছুটা কমলেও কিন্তু এদিকে যে নিত্যপণ্য চাল, ডাল, লবণ, তেল, এগুলোর দাম কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ার বাজারগুলোতে ঊর্ধ্বমুখী রয়েছে। যেমন চালের দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে কেজিতে 2 টাকা থেকে 3 টাকা বেড়েছে। বেড়ে সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 73 টাকা কেজি দরে। এবং এছাড়াও যদি আমি মসুরির ডালের কথা বলি, মসুরির ডাল বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, কলাইয়ের ডাল বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, এছাড়াও ছোলার ডাল বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে নিত্যপণ্যের যে বাজারটি সেটা কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বগামী। আর এছাড়াও তেলের যে অবস্থা, তেল নিয়ে যে সিন্ডিকেট চলছিল, তেলের দাম বাড়ানোর পরে প্রথম দিনে কিন্তু তেলের সরবরাহ বাড়লে আবার কিন্তু তেলের সংকট দেখা দিয়েছে, কারণ এখানে যারা বিক্রেতা আছে তারা বলছেন যে তেল কোম্পানিগুলো দিলেও কিন্তু তেলের সাথে অন্য পণ্য কেনা লাগছে, তার কারণে কিন্তু তেলের বাজারটির যে সংকট সেটি কিন্তু রয়ে গেছে। এছাড়া যদি আমি মাছ এবং মাংস এবং মুরগির বাজারের কথা বলি, সেটিও কিন্তু এখন পর্যন্ত চড়া দামেই কুষ্টিয়ার বাজারগুলোতে বিক্রি হচ্ছে। আমি যদি ব্রয়লার মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। ডিম হালিপতি বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে এই যে মাছ মুরগির যে বাজারটি সেটি কিন্তু চড়া রয়েছে। এ বিষয়ে আমি যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। বিক্রেতাদের যেটি দাবি যে আসলে দীর্ঘদিন ধরে মুরগির খাবারের দাম বেশি এবং বাচ্চার দাম বেশি, যার কারণে কিন্তু কোনোভাবেই তারা দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই দাম চড়াই থাকছে। এছাড়া এদিকে দীর্ঘদিন ধরে এই যে বাজারের যে অস্থিরতা চলছে, এতে কিন্তু সাধারণ যারা ভোক্তারা তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে প্রতি মৌসুমে যেভাবে সবজির দাম কমে, এবছর কিন্তু সেটা কমছে না। আগের দাম কিছুটা কমলেও কিন্তু আগের মতো চড়া দামই রয়েছে। এছাড়া নিত্যপণ্যের বাজারের যে অস্থিরতা সেটা বলছে যে নিয়মিত যদি বাজার মনিটরিং না করা যায় তবে কিন্তু কোনোভাবেই এই বাজারটিকে নিয়ন্ত্রণ করা যাবে না। তবে এই বিষয়ে আমি যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত আমি তাদের সাথে কথা বলেছি। তাদের দাবি যে তারা নিয়মিত বাজার দেখভাল করছেন এবং বাজারে যদি কেউ অসাধু কোনো বিক্রেতা যদি বাড়তি দামে পণ্য বিক্রি করার চেষ্টা করছে তাহলে তাদের আইনের আওতায় আনছেন। তবে আমরা সকাল থেকেই বাজারে রয়েছি, কিন্তু কোনো ধরনের কোনো বাজারে যে মনিটরিং এর যে আবহাওয়া বা সিটিপোটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। তাই সাধারণ ভোক্তারা বলছে যতদিন না পর্যন্ত সঠিক উপায়ে বাজারে মনিটরিং ব্যবস্থা না করা যাবে ততদিন পর্যন্ত বাজারের যে এই অস্থিরতা এটা কিন্তু কোনোভাবেই কমবে না। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। পঞ্চগড়ে চালের দাম ঊর্ধ্বমুখী, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, চালের দাম না কমার কারণ কি? ধন্যবাদ ইশিকা। আসলে আপনি জানেন যে মাছে ভাতে বাঙালি, আর বাঙালি হতে গেলে কিন্তু ভাতটা কমন হয়ে দাঁড়িয়েছে সাধারণ থেকে মধ্যবিত্ত থেকে এবং ধনীদের ক্ষেত্রে এটা কিন্তু সবারই বাসা বাড়িতে লাগে। এরকম একটি অবস্থা আমরা দেখেছি যে পঞ্চগড়ের যে বিভিন্ন হাট বাজারে চালের যে উদ্যোগতে কিছু কিছু চালের দাম কমেছে, যেমন মোটা চালের দাম। আমন ধান উঠার সাথে সাথে কিন্তু মোটা দামের চালের দাম কিছুটা কমেছে, তবে বাড়তি হয়েছে সরু চালের দাম। পাইজাম, মিনিকেট এবং নাজিরশান এগুলো কিন্তু আসলে দাম বৃদ্ধি পেয়েছে, 3 থেকে 5 টাকা দরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এদিকে কিন্তু অসহায় যারা মানুষজন রয়েছে, নিম্ন আয়ের যারা মানুষজন রয়েছে, তারা কিন্তু বলছে যে আসলে বাজারে হু হু করে বাড়ছে চালের দাম, কারণ চালটি আসলে সবারই প্রয়োজন। এদিকে আমরা মিল মালিকদের সাথে কথা বলেছি, মিল মালিকরা বলছে যে আসলে বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু খুচরা বাজারে বলেন চালের দাম বৃদ্ধি পেয়েছে। আবার
এদিকে এবং খুচরা ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম। খুচরা ব্যবসায়ীরা বলছে যে ম্যাক্সিমাম যে চালটি সেটি সাপ্লাই দেয় হচ্ছে অটো রাইস মিলগুলো। এগুলো আসলে বাজার সিন্ডিকেটে তারা মূল হতা বলে তারা বলছে যে সেখানেই যদি আসলে বাজার কম পাওয়া যায় সেই ক্ষেত্রে খুচরা বাজারে এর প্রভাব পড়বে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে অটো মিল মালিকরা যারা তারা কিন্তু আসলে তাদের যে নির্ধারিত দাম সেই দামেই কিন্তু আসলে রাখছে, যেই কারণে কিন্তু খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে না। যেই কারণে কিন্তু বেশি দাম, যে চাল ছিল মোটা চালটি ছিল 52 টাকা 48 টাকা, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 52 টাকা ধরে। এমনি করে কিন্তু প্রত্যেকটি চালের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা দাঁড়িয়েছে। বা সাধারণ ক্রেতারা যারা তারা বলছে যে আসলে নিয়মিত বাজার মনিটরিং না হওয়ার কারণেই কিন্তু বাজারের এই ঊর্ধ্বগতি বলে তারা দুষছেন। এদিকে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে বাজার মনিটরিং এর জন্য ভোক্তা অধিকার প্রতি সপ্তাহে বাজার মনিটরিং করছে। 5টি উপজেলায় মনিটরিং করার কারণে সঠিক সময় 5টি উপজেলায় সময় না দিতে পারায় হয়তোবা কিছুটা হেরফের হচ্ছে। তবে এই অভিযান তাদের প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানিয়েছিল। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা। রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে। ফ্লাইওভারের জমি দখল করে অবৈধ ভাসমান দোকানপাট করায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, এই যানজট নিরসনে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী থেকে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেইগুলো কিন্তু যানজট মুক্ত রাখার জন্য কিন্তু যে ফ্লাইওভারগুলো তৈরি করা হয়েছে সেই ফ্লাইওভারগুলোর নিচটা কিন্তু আপনার দখল হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে প্রতিটি ফ্লাইওভারের নিচে কিন্তু বসত বাড়ি এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা সবকিছু কিন্তু গড়ে উঠেছে। এবং জানেন যে সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এই জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে। সেই জায়গাগুলো কিন্তু বাসমান যে বাস স্ট্যান্ড, অর্থাৎ গাড়ি রাখার স্ট্যান্ড এবং ট্রাক, বাস এবং পিক আপ ভ্যান সব কিছু ধরনের মৌসুমি ফলের দোকান এবং বসত বাড়ি সব ধরনের দোকানপাট কিন্তু গড়ে উঠেছে। গাজীপুরের যেই সমস্ত ফ্লাইওভারগুলো রয়েছে সেইটার নিচ কিন্তু দখল হয়ে গেছে। আপনি জানেন যে প্রশাসনের ছত্রছায়ায়, অর্থাৎ রাজনৈতিক এবং প্রশাসনের যে ছত্রছায়া, এই সমস্ত ছত্রছায়ার কারণেই কিন্তু এই সমস্ত দোকানপাট গড়ে উঠেছে। আপনি জানেন যে এগুলো ঘিরে কিন্তু একটি ব্যাপক চাঁদাবাজি হয়। আপনি জানেন যে গাজীপুরের মিরের বাজার থেকে শুরু করে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত, অর্থাৎ যে ফ্লাইওভারগুলো বা ওভারপাসগুলো রয়েছে সেই সমস্ত ওভারপাসের নিচে অর্থাৎ এই নিচগুলো কিন্তু দখল করে নিয়েছেন এবং এক শ্রেণীর মানুষ তারা কিন্তু নিয়ন্ত্রণ করছেন এবং এখানে কিন্তু ল্যাপ তোষকের দোকান থেকে সব ধরনের দোকানপাট কিন্তু বসিয়েছেন এবং তাদের কিন্তু নিয়মিত মাসরা দিয়ে এবং প্রতিদিন মাসরা দিয়ে কিন্তু এই সমস্ত দোকানপাটগুলো কিন্তু তারা চালাচ্ছেন, এরকমটাই অভিযোগ পাওয়া গেছে। তবে আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে প্রশাসনের সহযোগিতায় কিন্তু এই সমস্ত বাসমান দোকানপাট বা সবজির যে দোকান রয়েছে সেগুলা কিন্তু গড়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।